শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। লাবণ্য, তোমাকেও শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রচন্ড শীত পড়ছে কিন্তু, হ্যাঁ, এবং এই শীতে কিন্তু গরিব অসহায় মানুষদের জন্য ভীষণ খারাপ লাগছে আমাদের জায়গা থেকে। একেবারে এবং আমাদের উচিত তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া। সত্যি, এবং ঠিক পাশাপাশি বলেছো। কিন্তু পশু পাখিরাও কিন্তু কষ্ট পাচ্ছে। আমরা কিন্তু তাদের দিকে একেবারে চোখ রাখি না, সত্যি বলেছো। তাই না? এবং আজকে কিন্তু এমন একজন মানুষ আছে যিনি শিকারী থেকে পশু প্রেমী হয়ে উঠেছেন। একদম, চলো কে আছে একটু জেনে নেই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বন্য প্রাণী সংরক্ষক ও লেখক সরোয়ার পাঠান। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। হ্যাঁ, শুভ সকাল। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। ভালো আছেন? আমরাও ভালো আছি। স্যার, পুরো অনুষ্ঠান জুড়েই আপনার কাছে গল্প শুনবো একেবারে শিকারী থেকে কিভাবে বন্য প্রাণী সংরক্ষণ হয়ে উঠেছেন, পশু পাখির প্রতি আপনার এত ভালোবাসা। আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে সাপের প্রতি আপনার তীব্র একটা ভালোবাসা আছে। ছোট্ট করে একটু শুনি, আসলে এত পশু পাখি থাকতে সাপের প্রতি কেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে সাপের প্রতি আমার আগ্রহ থাকার প্রধান কারণ হচ্ছে আমার জন্মটা এরকম একটা জায়গায়, ওইটা বলা যায় একটা সর্প অধ্যুষিত এলাকার মধ্যে আর কি। তো আমি শৈশবের কথা বলি যে ওই সময়টাতে আমার বাড়ির পাশে জলাভূমি ছিল, আশপাশে জঙ্গল ছিল। আর গ্রামাঞ্চলে সাপ এমনিতে মানুষ একটু ভয় পায়, সাপ নিয়ে নানা ধরনের গল্পগুজব আছে। তো শুরুতে আমি আমার পিতার কথা বলি যে আমার পিতা ডাক্তার ফজলুল করিম পাঠান, উনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। বাহ। তো মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু দেখা গেছে উনি 40 বছর নরসিংদী জেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে উনি প্র্যাকটিস করে গেছেন আর কি। আচ্ছা, তো উনি গ্রামীণ জীবন খুব ভালোবাসতেন। তো আমার আবার দাদা ছিলেন, উনি ছিলেন ব্রিটিশের একজন পুলিশ অফিসার। তো আসলে বাবা মোটামুটি বলি যে উনি বেশ এত বড় একজন ডাক্তার, উনি কি কারণে একদম নিভৃত পল্লীতে জীবন কাটায় গেলেন, এটা অনেকের কাছে একটা রহস্যের বিষয় হিসেবে আছে। তো আসলে আমিও জানতে চাইছি বাবার কাছে। ও পরবর্তীতে জানা গেছে যে আমার দাদা যেমন পান্ডুয়া থানায় ছিলেন পুলিশ অফিসার, ওই সময় ওই আমার দাদি, যেটা আমার বাবার মা, উনি একটা রোগাক্রান্ত হয়ে জায়গায় মারা যায়। তো বাবার বয়স ওই সময় 4-5 বছর। তো ওই জায়গা থেকেই উনি একটা মনের মধ্যে ওনার কষ্ট লাগে। তো বা হয়তো মনে মনে অনেকটা সিনেমাটিক বিষয়, কিন্তু ওই সময় সিদ্ধান্ত উনি মনে মনে যে আমি ডাক্তার হতে পারলে গ্রামের মানুষদের সেবা করবো, কারণ আমার মা তো মারা গেছে নিবৃত পল্লীতে পান্ডুয়া থানায়। পরবর্তী উনি আমাকে বলছে আসলে মার যে অসুখটা হয়েছিল একটা গ্ল্যান্ডের সাধারণ অসুখ। এখন যদি এই সময় হইতো দেখা গেছে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু ডেড বডিও আনতে পারে নাই, অনেক দুর্গম জায়গায়, ওই জায়গায় কবর দিছে আর কি। তো বাবা যে জায়গায় বাড়ি করছিল নদীর তীরে আর কি। আমরা মূলত আমার শৈশব হচ্ছে আপনার শীতললক্ষা নদীর তীরে। আমার নদীর ওই পারে হচ্ছে কালীগঞ্জ থানা, আর আমরা এপারে হচ্ছি পলাশ থানা। সুন্দর একটি জায়গা। এবং আমার এলাকাটা সুলতানপুরের ভূপ্রকৃতি হচ্ছে আমরা অনেকটা চরাঞ্চল। আর নদীর ওই পারে হচ্ছে কি আপনার বাওয়ালগড় এলাকা, ওইটা হচ্ছে আপনার চালা এবং বাইদের এলাকা। চালা মানে হচ্ছে উঁচু ট্যাক, আর বাইদ মানে হচ্ছে সমতলের যেটা আপনার ওই ঘাসভূমি আর কি, ওইটা হচ্ছে বাওয়ালগড়ের। তো শৈশবে বাবা যে জায়গায় বাড়িটা করছিল ওই জায়গাটা বেশ জঙ্গলাবৃত ছিল, আমরা সাপের প্রসঙ্গের মধ্যে ছিলাম। তো বাড়ির আশপাশেও অসংখ্য সাপ ছিল। তো বাবা ডাক্তার মানুষ, তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, উনি অনেকটা বুঝতেন আর কি, বা উনি অনেকটা বন্যপ্রাণী সম্বন্ধে। আমার প্রথম গুরুই হচ্ছে আমার পিতা। আচ্ছা, উনি দুইটা নেশা ছিল ওনার, উনি শিকার করতেন আর বই পড়তেন। আর আমাদের বাড়িতে একটা লাইব্রেরি ছিল, ওইটাতে প্রায় 3-4 হাজারের মতো বই আমি শৈশব বই দেখছি। এবং বাবা বিশ্ব সাহিত্য থেকে শুরু করে মানে একদম দেশীয় লেখকদের মানে সবারই একটা লিউ টলস্টয়, তারপর হচ্ছে গিয়ে আপনার আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে কবি নজরুল, তারপরে হলো গিয়ে আপনার রবীন্দ্রনাথ, নিয়ারঞ্জন গুপ্ত, তারপরে শরৎচন্দ্র, মানে এমন কোনো বই নেই ওটাতে ছিল। তো আমি বাবার ওই লাইব্রেরিতে ছোটবেলায় ঢুকার পরেই মূলত আমার মনস্তত্ত্বে আমি ওই দিকে বন্যপ্রাণীর দিকে ধাবিত হলাম আর কি। শিকারের বইটাই পড়লাম ওইখানে। তো আমার জীবনের প্রথম বই ছিল আপনার, লেখকের নাম মনে নেই, ঝিলে জঙ্গলে। আচ্ছা, মানে আমি ওইটার ভিতরে ঢুকে গেছিলাম একদম। এমনিতে বাবাকে কখনো জিজ্ঞাসা করেছেন যে বাবা এই শিকারী বা এই যে পশু পাখি নিয়ে আসলে আগ্রহ ছিল এটা কেন?
আগ্রহ নিয়ে ছিল, আগ্রহ হচ্ছে আমরা জেনেটিক্যালি এই জিনিসটা আমার দাদার ছিল। আমার দাদা আচ্ছা। তো ব্রিটিশের একজন পুলিশ অফিসার ছিলেন, উনি বাঘ শিকারের অভিজ্ঞতা ছিল ওনার। ওনার বন্দুক ছিল স্টিভেন্স কোম্পানির ওই 12 বোরের শটগান, আর বাবার ছিল দুইটা বন্দুক, একটা আরেকটা দাদারটাই বাবা ব্যবহার করতো, আবার উনি একটা ওই বেলজিয়ামের একটা ওই ডাবল ব্যারেল শটগান ব্যবহার করতেন আর কি। তো ওই দাদা যে শিকার করতো, ওই দাদা ওইখান থেকেই বাবা এই সেই জিনিসটা মানে রক্তের পুরোটাই ধারা পারিবারিক আসলে পুরোটাই একদমই পারিবারিক। তাই। ওইরকম ভাবে দেখা গেল যে তখন বাবাও শিকারের মধ্যে আসলো। আবার আমার নানার বাবা ছিলেন বিখ্যাত শিকার। আমার মা বলতেন যে তুই মনে হয় এই আমার নানার এই অভ্যাস পাইছস, কারণ ওনার নানা সবসময় শিকার করতো আর কি, কন্টিনিউয়াস একদম পেশাদার শিকারীর মতো আর কি। এবং দাদা বাবা ছিল শৌখিন শিকারী, কিন্তু দাদার বই পড়ার অভ্যাস ছিল না, কিন্তু বাবা ছিল বই পাগল। আমি দেখলাম উনি বই না পড়ে উনি ঘুমাইতো না, মানে সবসময় বই পড়তে পড়তে উনি ঘুমায় যেত আর কি। তো বই পড়ার অভ্যাসটা তো ওই লাইব্রেরিতে ঢুকার পরে ওই তারপরে কেনেথ অ্যান্ডারসন, জিম করবেট, গাইমাল দুন, এরকম আরো শিকারীদের বই ছিল ওইখানে। বা দেখা গেলো শিকার অ্যাডভেঞ্চার এগুলির জগতে আমি অনেকটা হারায় গেলাম। তারপরে আমাদের সে বর্ষাকালে বেদের আসতো, বেদের বহর। তো আমি ছোটবেলায় বেদের বহরের বাচ্চাদের সাথে আমি আসলে ঘুরতাম আর ইয়ে করতাম। গুলতিতে খুব পারদর্শী ছিল আমার জীবনে, কিন্তু প্রথম স্বপ্ন ছিল যে আমি আসলে এই বেদে হব, বেদের বহরে বহরে ঘুরবো, তারপর শিকার করব। আর বেদের বহরে ঘুরার সময় আমি অনেকটা জিনিস দেখতাম। আমি একটু বড় হওয়ার পরে অবশ্য নিজেও বেদেদের সাথে গুলতি দিয়ে পাখি শিকার করছি। তারপর দেখতাম তারা কিভাবে সাপদেরকে খাওয়ায় আর কি। ওই সময় তাদের সাথে থাকতাম। সাপ কিন্তু এমনিতে খাওয়ার জন্য তারা পাখি সাপের মুখের ভিতর দিয়ে ওটা কাঠি দিয়ে ভিতরে ঢুকায় দেয়, আর বমি না করতে পারে এই জন্য আবার চাপ দিয়ে ধরে রাখে একদম স্টমাক পর্যন্ত দিয়ে দেয়। আর এ তো এক অন্যরকম অভিজ্ঞতা। অন্যরকম। এবং এটা আমরা জানতে চাই, এবং সেই সাথে ভাবছিলাম যে আমি সবসময় আমাদের অতিথিদের আসলে জিজ্ঞেস করি আসলে আপনার জীবনের স্বপ্ন কি ছিল, বড় হয়ে কি হতে চান। দেখা যায় খুব কমনই থাকে কয়েকটা বিষয়, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকে, কিন্তু আপনার স্বপ্নটা একটু অন্যরকম। এই স্বপ্নের গল্প তো আমরা শুনতে চাই, কিন্তু আপনাকে নিয়ে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, জিম করবেট এবং কেনেথ অ্যান্ডারসনের মতো বিখ্যাত শিকারীও একটা সময় হয়ে গিয়েছিলেন বন্য প্রাণী সংরক্ষক। আমাদেরও এমন একজন মানুষ আছেন, তিনি সরোয়ার পাঠান। বাবার দেখা দেখি একসময় বন্য প্রাণী শিকার করলেও বন্য প্রাণীর সেবা এবং এদের সংরক্ষণই এখন তার ধ্যান জ্ঞান। তার প্রচেষ্টায় সুলতানপুর গ্রাম আজ বন্য প্রাণীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সজারু শুশুক শিকার বন্ধ এবং সচেতনতা বাড়াতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। 2002 সালে ডিসেম্বরে বিরল প্রজাতির একটি বালু বোড়া সাপকে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেন তিনি ও তার দল, যা সে সময়ে বেশ আলোচিত হয়, কারণ সেটি ছিল বাংলাদেশের প্রাপ্ত জীবন্ত বালু বোড়া সাপের প্রথম নমুনা। 2003 সালের 15ই আগস্ট দেশে প্রথমবারের মতো পাতাল নাগিনীর ছবি তুলেছিলেন তিনি। তার রচিত বইগুলোতে শিকারের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ফুটে উঠেছে। সরোয়ারের প্রথম বই শিকারী ও শিকার প্রকাশিত হয় 2003 সালে। এরপর একে একে লিখেছেন শিকার রোমাঞ্চ, চরের আতঙ্ক, গজারি বনের শিকার কাহিনী, দুঃসাহসিক শিকার গল্প, রাজবাড়ির পাহারাদার, লালু পাগলার লাঠি, এক ডজন শিকার কাহিনী, নিষাদ অরণ্য, আজর সর্পমানব ও ছোবল। স্যার, আপনার সম্পর্কে জানাচ্ছিলাম দর্শকদের, চমৎকার কিছু অভিজ্ঞতা এবং অর্জন যুক্ত হয়েছে। আসলে এই যে শিকারের প্রতি তীব্র ভালোবাসা, আমরা দেখি যে অনেক কিছুর প্রতি মানুষের, গানের প্রতি ভালোবাসা থাকে, বিভিন্ন কিছুর প্রতি ভালো, শিকারের এই নেশাটা আসলে মানুষকে আসলে কিভাবে তাড়িয়ে বেড়ায়, একটু নিজের জায়গা থেকে একটু বলবেন। আসলে শিকার তো মানুষের আদিমতম প্রবৃত্তি, এটা মানুষের একদম এই আদি লগ্নের মানুষের পেশা ছিল শিকার। ওইভাবেই ধারাবাহিকভাবে শিকার আসছে। তো দেখা গেছে আমাদের দেশে বর্তমানে বা অনেক আগে থেকে যে অবস্থা, আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় আমি বলবো এটাকে, কারণ আমি নিজেই, আর আমার নিজের কথাটা আমি বলি যে আমি শিকারের প্রতি আগ্রহ হওয়ার পরে দেখা গেল যে আমি আরও শিকারীদের বইটই পড়লাম, অনেক বই পড়ার পর আমার ভিতরে যতটা না আমার শিকারের অঞ্চল বা বন্য প্রাণী বা পাখি, কিন্তু আমার ভিতরের জগৎটা আরও অনেক বড়। আমি তো একটা সময় আমার ইচ্ছা ছিল যে আমি আসলে আমার একটা, যেমন বললাম যে বেদে হওয়ার ইচ্ছা ছিল, আমার তার চেয়েও অধীর আগ্রহ ছিল। আমি ছোটবেলায় অন্ধের মতো ভাবতাম যে আমি একসময় শিকারী হব, আমি জঙ্গলে জঙ্গলে থাকবো, আমি বন্যপ্রাণী শিকার করে ওইটার চামড়া বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করবো। কত বছর বয়সে? আমি এটা আমার প্রায় 10 বছর বয়সে। আচ্ছা। আমি আমার একটা অন্ধের মতো এই জিনিসটা আমি ভাবতাম আর কি। তখন আমি গুলতি নিয়ে
ঘুরতাম। তারপর তীর ধনুক নিজেই তৈরি করে ওইটার মতো আমি আবার ওই টারজানের মতো এরকম পোশাক পরে আমি বিলের মধ্যে ইয়ে করতাম, তীর ধনুক নিয়ে আমার একটা ছুরিও থাকতো এই জায়গায় কোমরে। ঠিক টারজান আমরা দেখতাম ছোটবেলায় টিভিতে, টারজানের যেরকম দুধারি একটা ছুরি ছিল ছোট, ওরকম একটা ছুরি আমি বানাই নিছিলাম। ওইটা আমি দামের উপর দিয়া মানে বুমেরাঙের মতো। হ্যাঁ না বুমেরাং না, দুধারি ছুরি কিরিসের মতো আর কি, টারজানদের দিয়ে ওই গন্ডারও মেরে ফেলতে দেখাইতো আর কি। আচ্ছা। এরকম ছুরিও আমার ছিল। তো আমি যখন আস্তে আস্তে বাস্তবে ফিরে আসি তখন আসলে বুঝলাম আর কি। আর শিকারী জীবন বলতে আমি 1984 সালে আমি আসলে প্রথম শটগান চালাতে শিখি। ওই সময় স্যারের এই শেখার জায়গাটা থেকে যদি একটু আরেকটু ছোটবেলায় থাকতে চাই, আপনার ভাই বোনদের কথাও শুনতে চাই। আপনারা কয় ভাই বোন? তারাও কি এই শিকারির সঙ্গে যুক্ত ছিল কিনা বা এদিকে আগ্রহ ছিল কিনা? না না আমরা হচ্ছিলাম গিয়ে আপনার 3 ভাই, আমাদের পরিবার একটু বড়, 6 বোন। আচ্ছা, আপনি কত? আমি ষষ্ঠ। আচ্ছা। ষষ্ঠ। আর ভাইদের মধ্যে আমার 2 ভাই উনি স্থানীয়ভাবেই অধ্যাপনা করতে, তারা এখন রিটায়ার করছে আর কি। আর আমার সবার বড় বোন উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন। আর হচ্ছে মাহবুবা রশিদ, আর ওনার পরে হচ্ছে মাহমুদা ইকবাল। তো ওনার হাজবেন্ড হচ্ছে আপনার অ্যাডভোকেট ইকবাল হোসেন, বর্তমানে হচ্ছে গিয়ে আপনার ঢাকা বারের পাবলিক প্রসিকিউটর হিসেবে আছেন উনি। আচ্ছা, তাহলে ভাই বোনদের মধ্যে আপনি বাবার এই শিকারীর কি বলে এই বিষয়ে আগ্রহ আপনি পান? হ্যাঁ, আমি একটু আগ্রহ পান। তার আরেকটা কারণ হচ্ছে আমার বাবা খুবই প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আর উনি প্রায় নরসিংদী এবং গাজীপুর জেলার মধ্যে অনেকে ওনার কিংবদন্তি হিসাবে মনে করতো, কারণ উনি তো অনেক একটা জিনিয়াস ছিলেন, নিজের বাবা বলে বলেন। আর আমার জীবনে দেখা একটা অদ্ভুত মানুষ, ওনার মধ্যে যেরকম নিষ্ঠুরতা ছিল, আদর ছিল, এবং উনি একটা ক্যারিসম্যাটিক ব্যক্তিত্বের অধিকারী ছিল। তো আমার অন্যান্য ভাই বোনরা দেখা গেছে, আমি ছোট ছিলাম তো আমার একটু আদর করতে বেশি, মানে ওনের বাবার মতো আগের বাবারা ছিল না। এখন তো আমার মেয়ে আমার গলায় ধরে কাছে আসে, আমাদের বাবার সাথে নির্দিষ্ট একটা দূরত্ব। আমার মনে হয় না আমাদের ভাই বোনদের আমরা কেউ বাবার বিশেষ সময় ছাড়া হয়তো বাবারে জড়ায় ধরার মতো কাছে যাওয়ার এবং বলাও হয় না বোধহয় যে বাবা আপনাকে ভালোবাসি। তো এরকম আমি ছোট ছেলে হিসেবে মনে হয় আমাকে একটু আদর করতো। আর আমার জন্মের সময় যে 1971-এ আমার জন্ম হচ্ছে মালিবাগে, যখন মুক্তিযুদ্ধ। হ্যাঁ স্যার, আপনার শৈশবের কথা শুনছিলাম, চমৎকার শৈশব। শৈশবের বাবাকে ভীষণ ভালোবাসতেন। আর শৈশবের কথা যেহেতু এসেছে, একটু ছোট্ট করে শুনতে চাই, কোন স্কুলে পড়েছেন? আমি পড়েছি চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চরসিন্দুর হাই স্কুলে। আমি চরসিন্দুর হাই স্কুলে পড়েছি। এটা খুব আদি বিদ্যাপীঠ, 1919 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ওই মেট্রিক পাস, আমি এসএসসি করি 1998-এ। আচ্ছা, ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ। তারপরে ও নদীর ওই পারে জামালপুর কলেজে ভর্তি হই। তার পরবর্তীতে আবার আমি যে বিএ পাস করতে ভর্তি হই কালীগঞ্জ শ্রমিক কলেজে, এটাও একটা বিখ্যাত বিদ্যাপীঠ। আর আমি মাস্টার্স করি জগন্নাথ থেকে, পলিটিক্যাল সায়েন্সে। তখন কি আবার ঢাকায় ফিরে এলেন? হ্যাঁ না, আমি আসলে আমাদের বাসা ছিল ঢাকাতে। আচ্ছা, ঢাকাতে। আমার বাবা কিন্তু একটু অ্যাডভান্স চিন্তাধারার মানুষ ছিল। আমাদের ভাই বোনরা ওইখানে বাসা উনি রাখতো। যেমন আমাদের বলছিল যে তোমরা যাই, বাবা কিন্তু একটা করছিল, আমি কিন্তু লেখাপড়া করার কোনো ইচ্ছা আমার ছিল না ছোটবেলা থেকে। আমি কিন্তু বাবার ভয়ে লেখাপড়া করছি। বাবা করা নির্দেশ ছিল যে তোমরা যাই করবা, আগে তোমাদেরকে সর্বোচ্চ শিক্ষা নিতে হবে। তারপরে তো আমার বলছে যে আমি ডাক্তার, এই জন্য আমাদের কিন্তু সবাই প্রত্যেকে দিয়েছিল, মানুষ আমাদেরকে বলতো তোমার বাবা এত বড় ডাক্তার, তোমরাও বড় হয়ে ডাক্তার হও, এই ধরনের একটা আমাদের ভিতরে। কিন্তু বাবা কিন্তু কোনো সময় চাপ দিত না। তো দেখা গেছে যে ডাক্তার হওয়া আমাদের মধ্যে, সে ডাক্তার হয়েছে ঠিকই। আমার যে ইমিডিয়েট ছোট যে ডক্টর মাহফুজা পাঠান, সে ঠিকই ডাক্তার হলো। আর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানুষ থাকে, সে তার আগায় নিয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসটা ওরকম ভাবে। আর আমি খুব অস্থির, একটু দুরন্ত ধরনের মানুষ, যার কারণে আমি হয়তোবা এই মেলায় আমার বই বেরোলে হয়তোবা 17-18টা বই বের হবে, কিন্তু আমি এমন মধ্যে উপন্যাস লিখি নাই। আচ্ছা, উপন্যাসের গভীরতা, ডেপথ এটা অনেক। আর এখন তো আর একটু এই সাংসারিক জীবনে আছি, উপন্যাস আদৌ লেখা হবে কিনা, মানে একটু শান্ত হয়েছেন এখন আস্তে আস্তে, সেটা বলতে চাচ্ছেন। কিন্তু যদি একটু ছোটবেলায় জিজ্ঞেস করি, স্কুল কলেজের কথা শুনছিলাম, এই যে আপনার একটু অন্যরকম একটা স্বপ্ন দেখা, এবং আপনি বলছিলেন 10 বছর বয়স থেকে আপনি অন্ধের মতো এই শিকারির প্রতি আপনার ভালোবাসা ছিল। তো বন্ধু বান্ধব বা শিক্ষকদের ক্ষেত্রে এই বিষয়কে আলাদাভাবে কোনো ভালো লাগা ছিল, নাকি একটু দূরত্বই তৈরি হয়েছিল যে ও একটু অন্যরকম, ও একটু শিকারের দিকে যায়? যেহেতু আমরা সাধারণ মানুষগুলো আসলে এসব বিষয় একটু ভয়ই পাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার, আমি তো
একবার ইয়ে করলাম, আপনাদের এখান থেকে ফোন দিছিল, তখন আমি বললাম আর কি আমার শৈশবটা আসলে একটু ব্যতিক্রম। মানুষ তো এই দাঁড়িয়ে বাঁধা খেলে অথবা গোল্লাছুট, ফুটবল খেলে ফুটবল। অথবা খেলাধুলার প্রতি খেলাধুলার আগ্রহ প্রতি থাকে একটা মানুষের, আগ্রহ। কিন্তু দেখা গেছে আমার ওই আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল সম্পূর্ণই একদম শিকারে আগ্রহ ছিল, বা বন্যপ্রাণীর প্রতি আমার কঠিন আগ্রহ ছিল। আর শিকারে কিন্তু নানা ধরনের উইপেন ব্যবহৃত হয়। একজন শিকারীর মধ্যে সাধারণ মানুষের একটা পার্থক্য আছে। একজন শিকারীকে শিকারের সমস্ত কৌশল তার জানতে হয়। জানতে হয়। ওই জিনিসটা আমি ছোটবেলা থেকেই অনেকটা রপ্ত করলাম, যে ফাঁদ পেতে শিকার করা, ধনুক দিয়ে শিকার করা, তীর দিয়ে শিকার এগুলো করা। বাবার কাছ থেকে শিখেছেন? বাবার কাছ থেকে শিখছি। আবার বাবা তো একটু এই ওইরকম, মানে উনি তো ফায়ার আর্মস ব্যবহার করতেন, উনি ওরকম ভাবে ইয়ে করতেন না। আমি স্থানীয় শিকারীদের, মানে শিকারীদের যত জগৎ আছে পুরাটার ভিতরে আমি কত বছর থেকে প্রবেশ শেখা করছি। শুরু করলেন? আমি এটা আমার যখন হয়েছে 10 বছর বয়স থেকে, আচ্ছা। 10 এরকম আর কি। তো এরকম এই শিকারীদের খোঁজ পেতেন কিভাবে? শিকারী স্থানীয়ভাবে। পরবর্তীতে আমি কিন্তু অনেক আগে থেকে আমার লেখালেখির একটা ইয়ে ছিল। আমি কিন্তু আমার একটা খাতা ছিল, খাতায় যে একটা কালেম শিকারি পেলাম, কালেম শিকারির নামটা আমি নোট করলাম, যে ভাই আমি আপনার বাড়িতে আসতেছি, আপনি ভাই কিভাবে শিকার করেন? বললো যে আমি ফাঁদ পাতি। কোন রাত পাতে? রাতের বেলা ফাঁদ পাতি। আচ্ছা, আপনি কালেম কিভাবে ধরেন? তো উনি বলতো যে রাতের বেলা আমাদের এনে ডাল ইয়া করে, ডালের বীজ বুনলে পরে কালেমের জাক আসে। তো আমরা একটা পোষা কালেম নিয়ে ওই জায়গায় রেখে দিই, একটা ঘর বানায়। এটার উপরে ফা দিয়ে করি, তো পোষা কালেম ডাকলে রাতের বেলায় ওই কালেমের ঝাঁক আসে, আসলে পরে ওই ফাঁদের মধ্যে আটকা পড়ে, ঝাঁকের মধ্যে আচ্ছা, অনেকগুলি। তো এরকম আমি যে জায়গায় এরকম শিকারীদের সন্ধান পাওয়া গেছে, আমি তাদের সাথে যোগাযোগ করছি। তো পরবর্তীতে আমি যখন আবার এই সংরক্ষণে চলে আসি, আমি আবার খুঁজে খুঁজে তাদের কাছে গেছি। যাওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করছি। নিবৃত্ত করার পরে আমাদেরকে ইয়ে করছে, আপনি তো একসময় শিকার করতেন, আপনি এটা তো আপনার সাথে না, অন্য মানুষ করলে সাথে। যেমন এক সময় আমাদের এখানে সজারু শিকারীরা ছিল। আমি বললাম যে নদীর ওই পারে আমাদের এখানে ওই গজারি করে ওই এলাকাতে প্রচুর আনারস বাগান ছিল। আনারস বাগানে সজারু খুব উৎপাত করতো। তো ওই সময় স্যারের সংরক্ষণের গল্পে যাবার আগে যদি একটু শিকারীর কিছু গল্প, একদম ছোটবেলায় এই যে এদের সাথে পরিচয় হওয়া স্থানীয় শিকারীদের সাথে, কিন্তু আপনি যে শিকার করছেন এমন অনেক গল্প রয়েছে আপনার জীবনে, সেগুলো যদি একটু ছোট ছোট করে শুনতে পারি। শিকারের গল্প এমনিতে আমি পাখিটাকি শিকারের গল্প আছে, আর একটা এই অদ্ভুত শিকারের গল্প আছে। একটু বড় হওয়ার পরে নদীর ধারে একদিন মাছ ধরতেছিলাম, বোয়াল মাছ। আচ্ছা। তো পাশ দিয়ে আর দেখলাম যে ওই একটা প্রাণী উপরের দিকে উঠে গেল। তো ওইটা আমি বুঝতে পারলাম না আসলে প্রাণীটা কি। তো পরবর্তীতে আমি একটু দেখার চেষ্টা করলাম তাকে। তারপরে একটু আমি প্রাণীটার অবয়ব থেকে আমি একটু ভয় পেয়ে গেলাম আর কি। ভয় পাওয়ার পর আমি ফিরে আসছি ওই জায়গা থেকে। ফিরে আসার পরে তো আবার পরের রাত্রে আবার ওই জায়গায় আমি গেলাম, শটগান নিয়েই গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে আসলে এই প্রাণীটা একটা ক্ষেতের ভিতরে আছে, ক্ষীরা ক্ষেতের ভিতরে আছে। তো এটা আপনাদের এলাকায় স্যার? আমাদের এলাকাতেই। আচ্ছা। তারপর যে ইয়েতে আমি এটা ডাঙাই রাতের বেলা এটা গুলি করে মারলাম। এখন কথা হচ্ছে পরবর্তীতে দেখা গেল অদ্ভুত বিষয়, ওই প্রাণীটা আসলে একটা মাছ। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান লকফিল ইল। এটা হচ্ছে আপনার এই জলের নিচে থাকে, আবার সে রাতের বেলায় উঠে আসে খাওয়ার জন্য গভীর রাতে। তো ওইটা পরবর্তীতে আমি ওইটার পরিচয় সম্পর্কে ডক্টর চৌধুরী আলী রেজা খান আর আমার বন্ধুবর ডক্টর মনিরুল হাসান খান, এদের সাথে, তারপর শরীফ খান পাখি বিশারদ, তো এদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা আসছে। প্রাণীটা কি, এটা সম্বন্ধে আমরা জানি না এরকম ভাবে। তো তারপর ওই প্রাণীবিদদের বিভিন্ন মন্তব্য আর গবেষণা থেকে জানা যায় আসলে এটা হচ্ছে গিয়ে এক ধরনের, আমরা বলি যেটা বাইম মাছ। ওইটা বিভিন্ন নাম আছে, এটা ক্ষীরা বাইম নাম আছে, বামস নাম আছে। আবার বিখ্যাত লেখক যেটা হরিপদ দত্ত, উনি আবার আমাদের এই এলাকার মানুষ, হরিপদ শক্তিমান লেখক। তো দাদারেও জিজ্ঞেস করছি, দাদার লেখাতে দাদা বলে এটা বাসুকি মাছ। এই মাছটার সাথে পুরাণের সাপের সম্পর্ক আছে, তারা বলে যে এটা সাপ মাছ। অরিজিনালি আসলে এই মাছটার জন্ম হচ্ছে গিয়ে আপনার সমুদ্রে জন্ম হচ্ছে। তো গ্লাস ইল হিসাবে সে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে। আচ্ছা। নদীতে প্রবেশ করে নদীতে সে বড় হয়। বড় হওয়ার পরে তো তার অভ্যাস হচ্ছে আপনার সে ডাঙায় উঠে আপনার ডাঙা 1 কিলোমিটার পর্যন্ত ভিতরে যাইতে পারে রাতের বেলায় উঠে। রাতের বেলায় উঠে আপনার ক্ষীরাটিরা খেয়ে ফেলে, আবার হলুদ খায়, সরিষাও খায়, আবার ধানও খায়। এটা অদ্ভুতের একটা রহস্যময় জিনিস। বাংলাদেশে আসলে পরবর্তীতে ঐশো রেজা খান সাহেব বলছিল এটা নিয়ে গবেষণা করার জন্য, কিন্তু বাংলাদেশে এরকম ভাবে হয় না আর কি। আগ্রহ থাকলেও যে এই মাছটা নিয়ে এখনো ইন্ডিয়ান লকফিল নিয়ে গবেষণা হওয়া দরকার, যে কেন সে এরকম ডাঙায় অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু তার বাস হচ্ছে একদম ওই
পানির ডিপ লেভেলে নদীর পাড়ের ওই অন্ধকার গর্তের ভিতরে সে বাস করে, আবার এই কারণে রাতের বেলা বোঝা সে কঠিন। হ্যাঁ ডাঙ্গায় উঠে আসে। এমন আঞ্চলিক নাম আমাদের এখানে আপনার ওই ভৈরবের দিকে এরা বলে ক্ষীরাবাইম, অনেক আঞ্চলিক যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে এটা মানুষ শিকার করতো কিভাবে আগে, এই এটা যখন আমরা বলি এটা বাউক মাছ, এই মাছটা যখন উপর দিকে উঠে তখন কৃষকরা কিন্তু এটা খেয়াল রাখতো, আর এটা খেতে ঢুকলে একটা ফোঁস ফোঁস শব্দ করে, আচ্ছা ফোঁস ফোঁস শব্দ করে। তো ওই কৃষকরা রাতের বেলা যখন খিরা খেতে এই বাউক খিরা খাওয়ায় ব্যস্ত থাকে, তখন তারা কি করে, যেই রুট দিয়ে সে উঠে এটা একটু ভেজা ভেজা থাকে, ওই জায়গায় তারা শুকনা চালিয়ে এনে ফেলে দেয়। ফেলে দিলে তখন ক্ষেতের মধ্যে ধাওয়া দিলে তখন সে এমনিতে খুব শক্তিশালী, সে 5 ফুট পর্যন্ত লম্বা হয়, বাবা 10 কেজি ওজনের হয় আর কি। তো এমনি কোনো মানুষ 5 জনেও তার ধরে রাখতে পারবে না, শরীর তো অনেক পিচ্ছিল। আচ্ছা আচ্ছা তখন সে যখন দ্রুত গতিতে আবার ধাওয়া দিলে নদীতে নামতে চায়, ওই রুট ধরেই নামে, রুটটা ভিজা ভিজা থাকে তো, তো এই সালিতে এসে সে পেঁচায় যায়। বা চমৎকার। এই যে আপনার তখনই আসলে তারা এটারে বন্য প্রাণীর এটাই প্রতি মানে। ভালোবাসা এবং শিকারের প্রতি একটা তীব্র নেশা, এবং একটা পর্যায়ে আপনি আসলে বন্য প্রাণী সংরক্ষক হয়ে উঠলেন। এটা আসলে কোন বিষয়টা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল? আমি তো আসলে এই এই যত একটু বড় হচ্ছিলাম, আর আমাদের এখানে তো তেমন বন্যপ্রাণী ওই সময় ছিল না, আর আমি তো আমার নিজের ভিতরে থেকে একটা সত্তা কাজ করতেছিল, আসলে এটা ঠিক না বিষয়টা। আসলে আমি অল্প সময়ে ওর বন্যপ্রাণী আইন সম্বন্ধেও তখন আমার তেমন একটা ধারণা ছিল না, আর তখন কেউ তেমন একটা মানতো না এগুলি। আর ইদানিংকালে আমি নিজেই তো বন্যপ্রাণী সুরক্ষা আইন 2012 একটা মানে প্রচারণা করি, রাত দিনই প্রচারণা করি বিভিন্ন জায়গায়। আমাদের এখানে আমি অনেক লিফলেট অনেক জায়গায় গেছি, দিছি, অনেক সাইনবোর্ড দিছি, অনেক। আমার একটা কলোনি আছে যেটা লিটল কর্মোরেন্টের, ছোট ভান কৌরির কলোনি, এরকম অনেক কিছু আমার ইয়েতে আছে যেগুলি আমার এলাকাতে আমি মোটামুটি একটা সংরক্ষণের মধ্যে নিয়ে আসছি। এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার, অনেকের সাথে এটা নিয়ে সংঘাত হয়েছে, দেখা গেছে অনেকে অপছন্দ করছে না, বলছে ফাঁকি আল্লাহর মাল, আমরা খাবো এটা, ঠিক আছে। তারপরে আমি তাদেরকে বুঝাইছি যে আল্লাহ তো সব সৃষ্টি করছে আমাদের সুবিধার জন্য, এখন তাদেরকেও এখন সময় না তাদেরকে খাওয়ার, এখন সময় হচ্ছে তাদেরকে বাঁচায় রাখার। একদমই। কারণ আমাদের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সবই কিন্তু প্রকৃতিতে একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। তো ওই সময় থেকে আমি ঠিক করি বিষয়টা। এবং আপনি একটা ঘটনা বলছিলেন যে বন বিড়ালের একটা ঘটনা হ্যাঁ, অফ ক্যামেরায় বন বলছিলেন, বিড়ালের সেটা আপনাকে প্রভাবিত এলসা- করেছিল। হ্যাঁ, এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। শুনি সেই এলসা আসলে গল্প একটু। আমার একটা বন্যপ্রাণী একটা মানুষের অনেক কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারে। ওই বন বিড়ালের বাচ্চাটা আসলে আমি নিয়ে আসছিলাম পোষার জন্য। তখন আমি আসলে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে এত একটা ম্যাচিউর্ড না। এটা কত সালে স্যার? ম্যাচিউর্ড না, এটা হচ্ছে গিয়া 98-এ, আচ্ছা 97 বা 98-এ। তো তারে আমি একটা গজারিবন থেকে নিয়ে আসছিলাম আর কি আমার কাছে। তো চোখ না ফোটা অবস্থায় তারে আমি নিয়ে আসার পরে আমি প্রথম রাতে আমি আমার ঘরেই তারে রাখতাম আর কি। তো সারা রাত তো সে মিউ মিউ করে ডাকলো, তখন তার চোখ সঠিকভাবে ফুটে নাই। এখন কিন্তু আমি ওই সময় কিন্তু আসলে জিনিসটা বুঝে নাই, আর সে কাজটা তো ঠিক হয় নাই। তারপরে আস্তে আস্তে তারে দেখা গেলো যে আপনার ওই চামচ দিয়ে আমি দুধ খাওয়ানোর অভ্যাস করলাম, কারণ সে তো এই ফিডার দিয়ে খাইতে পারবে না, কারণ তার আমি ওরকম ভাবে সে অভ্যস্ত না। তো তো যখন চামচ দিয়ে খাওয়া সে শিখে গেল, পরে তারে আস্তে আস্তে ফিডিং শিখাইলাম ফিডার দিয়ে, সে দুধ খাওয়া শিখলো। এরকম হইতে হইতে আস্তে 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 দেখা গেল যে তার প্রথম রাখছিলাম ব্রুডারের নিচে। বন বিড়াল সাধারণত ডিসেম্বরে বাচ্চা দেয়, ব্রুডারের নিচে রাখছিলাম। তো আমার হাতেই তার চোখ ফুটছে, চোখ ফুটার পরে আস্তে আস্তে সে একটু বড় হওয়ার পরে দেখা গেল যে এক সময় আমি তার বাপ হয়ে গেলাম, আমি তার মা হয়ে গেলাম। তো আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে আসলে জিনিসটা যখন পুষতেছি আমি ওইটাকে ওয়াইল্ড অবস্থায় রাখবো, সে আমার বিছানায় থাকতো, আবার বাইরে আমার সাথে ঘুরতো। তো একটু একটু বড় হওয়ার পরে তো প্রথম আমি ভাবছিলাম যে এখান থেকে নিয়ে আসি, এরা মনে হয় মেসু বিড়ালের বাচ্চা, মনে একটা ইয়ে ছিল। আমাদের এনে মেসু বিড়ালটা বলে মেসু বাঘ, এটা বাঘের মতো অনেকটা দেখতে। বাঘের মতো খুবই রাজকীয় চেহারা, রাজকীয় আচরণ। মেসু বাঘের কাহিনী ঘটনা শেষ নাই। তবে আমি পরে দেখলাম যে আসলে তার গায়ের রং, নাম রাখলাম তার এলসা। একটা বিখ্যাত এলসা। চলচ্চিত্র আছে বন্ড ফ্রি, ওই এলসা, মানে ওইটা দেখি অনুপ্রাণিত হয়ে তো তার নাম রাখলাম এলসা। তা একটু বড় হওয়ার পরে দেখলাম যে তার শরীরে ধূসর রং বাড়তেছে, তখন দেখলাম যে একটা সে বন বিড়াল এবং সে একটা মাদি বন বিড়াল। তো আমি ভাবলাম আচ্ছা অসুবিধা নাই, মেসু বিড়াল নয়, কিন্তু আমার তো একটা বন বিড়াল আছে, বন বিড়ালই কয়জনের আছে। তো এরকম ভাবে তার আমি পুষতে লাগলাম। তো আমি তার নানা ধরনের ওয়াইল্ডের ট্রেনিং দিতাম আর কি তাকে। দেখা গেছে যে আমি একটা নির্দিষ্ট সময় তার ঝোপের কাছে নিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি পাশে দাঁড়ায় থাকতাম। তো এলসা এরকম ঘুরতো,
বা একটা পাখিটাকে দেখলে ওইদিকে তাড়া করতো। তা আমি তার দোকান থেকে মাংস এনেও তারা ইয়ে করতাম আর কি, সে খাসির মাংস, গরুর মাংস দুধ খাওয়ার পরে। আর এমনিতে মাঝে মাঝে ওই একবার একটা বড় ঢোড়া সাপের সাথে তার যুদ্ধ বাধাই দিলাম আর কি আমি নিজেই। পরে আমি দেখলাম আর কি সে প্রচণ্ড যুদ্ধ হইলো তাদের, পরে আমি আবার তাদেরকে ইয়ে করে দিই আর কি, আলাদা করে দিই। তো আবার আরেকটা ছোটবেলায় দেখলাম যে তারে ঢিল দিয়া ওই পুকুরে ফেলে দিলে সে আবার সাঁতার কেটে নিজে নিজে চলে আসতো। মানে আমি এলসা এলসা আমার একটা বিখ্যাত গল্প, এবং এই গল্প অনেক পাঠকই এলসাকে চিনে। তো দেখলাম যে সে নিজে নিজে সাঁতার কেটে চলে আসছে, একটা মানুষের বাচ্চা কিন্তু ফেলে দিলে সে ডুবে মারা দেবো। তার মধ্যে একটা ওয়াইল্ড এলিমেন্ট, তারা প্রকৃতিগতভাবেই মানে নিজে নিজেই প্রকৃতি তাদের সাঁতার শিখিয়ে দিছে আর কি। এলসা এখন কোথায় স্যার? এলসা এখন কথা হচ্ছে, এলসা যখন 5 মাস বয়স হলো, তারা আমার তো মাঝে মধ্যে আপনার ওই ঢাকা আসতে হয় বিভিন্ন কাজে। তো আমার 5 মাস বয়সে সে তার মধ্যে একটা হিংস্র ভাব জেগে উঠলো এর মধ্যে আর কি। মনে করেন এরা তো মনে করেন মাংসশাসী শিকারী প্রাণী, মাংসশাসী শিকারী প্রাণী, সেটা আপনার বন বিড়াল হোক বাঘ হোক, এদের কিন্তু মনস্তত্ত্ব বোঝা একটু কঠিন বিষয়। আর বিশেষ করে ওয়াইল্ড এলিমেন্টের আপনার এদের মুভমেন্ট বা এদের মেন্টালিটি, এটা আপনার নানাভাবে পরিবর্তিত হয়, অনেক সময় অনেক কিছু আপনার বোঝা যায় না। তো তার সব আপনাদের পরিবর্তন দেখা দিল, সে আমার বাড়ির মুরগি মেরে শেষ করে ফেলছে সব আগেই। কারণ মোরগ মুরগি হাঁস মুরগি দেখলেই সে তার ভিতরে একটা আদিম সত্তা জেগে উঠতো, সে আপনার এই ধরতো গিয়া মুরগ তো আমার বাড়ির মুরগ মারলে তো সমস্যা নাই। তা আমার বাড়ির মুরগ শেষ করার পরে সে আশপাশের বাড়িতে আপনার শুরু করলো আপনার মোরগ মুরগি দেখলে আপনার এরকম মেরে ফেলে। তো এটা নিয়ে যাক একটা অনেকের সাথে দেখা গেলো, আমি পরে তারে ভাবলাম যে তারে এখন তাকে বন্দি করবো, একটা খাঁচার মধ্যে রাখলাম একদিন। তখন দেখলাম যে সে ভীষণ এটার ভিতরে অ্যাগ্রেসিভ হয়ে গেলো, তার মুখ টুক এরকম দাঁত দিয়া সে ইয়ে করলো আর কি, মানে রক্তাক্ত হয়ে গেছে। আপনার জীবনের বিখ্যাত একটি গল্প এলসা, এলসাকে নিয়ে শুনছিলাম। বন বিড়ালটি বলছিলেন যে সব মুরগি শেষ করে দিচ্ছিল, তারপর কি হলো? না তারপর এক সময় তো আসলে আমার মধ্যে একটা হলো, সে আসলে বনের প্রাণী বনেই মনে হয় ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে তার জীবন থেকে তো 5টা মাস সময় চলে গেছে। তখন আমি এই জিনিসটা বুঝলাম, আসলে এই ওয়াইল্ড অ্যানিমেলদের কিছু প্রক্রিয়া আছে। অনেক সময় দেখা যায় যে আমি পার্বত্য চট্টগ্রামে একটা ঘটনার ইয়েতে ছিলাম, যে একটা হাতির বাচ্চা মানুষ রেস্কিউ করে নিয়ে আসছিল, ওইটা আবার ফিরিয়ে দিচ্ছে। কিন্তু ফিরিয়ে দেওয়ার পরে দেখা গেছে হাতির পালা তারে নিতেছে না, কারণ তো তার শরীরে মানুষের গন্ধ। মানে জঙ্গল কিন্তু অনেক সময় বন্যপ্রাণীকে আমরা ফিরিয়ে নেয় না। আচ্ছা, এই জন্য আমরা বন্যপ্রাণী রেস্কিউ করি বা যাই করি, বন্যপ্রাণী রেস্কিউর সময় সাধারণ মানুষের অবশ্যই উচিত বন বিভাগকে জিনিসটা জানানো, যাতে তাদের হাত দিয়ে জিনিসটা আবার প্রকৃতিতে অবমুক্ত করে। এর প্রক্রিয়া আছে। এখন সাধারণ মানুষ হঠাৎ করে ধরে যে আমি রেস্কিউ করবো ইয়ে করবো, তাতে কিন্তু হিতে উপকার করতে গিয়া অপকার হয়ে যাবে আর কি। ইদানিং কালে অনেকে দেখি মনে করি, এখন তো একটু আসলে বলা ঠিক হবে কিনা জানি না, ফেসবুক বা এইগুলি ইয়ার যুগ আর কি, অনেকে নানানভাবে ভিউ পাওয়ার জন্য অনেক কিছু করে। আসলে এগুলি রেস্কিউ বা এগুলি অনেক ক্ষেত্রে রিস্কি জিনিস, আবার অনেক ক্ষেত্রে ওয়াইল্ড লাইফের জন্য বিষয়টা রিস্কি। আসলে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের ছাড়া এই কাজটা না করাই উচিত, অথবা মানে বন বিভাগে খবর দেওয়া, অথবা এই বিষয়ে যারা জানে তাদেরকে এই বিষয়টা মানে খবর ইয়ে আর কি। তাহলে উপকারের প্রতি, ওয়াইল্ডের উপকার করতে হলে ওয়াইল্ড ম্যান লাগবে, অথবা এই বিষয়ে একটা স্পেশালিস্ট লাগবে। কিন্তু আপনার সাধারণ প্রাণীর উপকারের সাথে বন্য প্রাণীর উপকারের তফাৎ আছে, এটা রিহেবিলিটেশন করতে হয় একটু অন্য প্রক্রিয়া। আচ্ছা, এলসা মানে বন বিড়ালের গল্প নিয়ে তো আপনার একটা বইও আছে। হ্যাঁ, আমার গল্প আছে, বিখ্যাত একটা গল্প আছে, বেশ বড় গল্প। তাহলে সেটাও অনেকে পড়ে ফেলতে পারবে। হ্যাঁ, সে এলসা গল্প তারপর স্যার এলসাকে কি তারপর বনে ফিরিয়ে দিলেন? এলসা তারপর রাতের বেলা এখন তো তারপরে আমি দেখলাম যে আমি একটু তখন তো আমার একটু বয়স কম, তখন আমার মধ্যে একটা ঝগড়া হওয়ার পরে আমার মধ্যে একটা আবেগ কাজ করলাম, বললাম না আসলে। আর এলসারেও বললাম তুই যখন এরকম শুরু করলি, যা তাহলে তুই বনে চলে যা। তো আমি এক রাতে তারে বাইকের মধ্যে ওই একটা ব্যাগের মধ্যে নিয়ে ওই গজারি বনের দিকে রওনা দিলাম আর কি ওইখানে। তো ওইখানে আমি আসলে সারার মুহূর্তটা খুব ট্রেজিক। আমি তো তারে প্রায় রাতের বেলায় বা দিনে জঙ্গলে ছেড়ে আমি পাশে বসে থাকতাম আর কি। তো ওইখানে নিয়ে জঙ্গলে নিয়ে তারে ব্যাগ থেকে বের করে বনে অবমুক্ত করলাম। তো সে দেখা গেলো সে বুঝছে যে আমি তার সাথে খেলা করে আবার ব্যাগে করে বাসায় চলে যাব। সে একবার জঙ্গলের দিকে যাচ্ছিল, আবার আমার দিকে আসতেছিল। আচ্ছা, কারণ আমি ভাবতেছি আসলে আমি মানে ওই পালাবার একটা সুযোগ খুঁজতেছি আর কি। যা একবার সে জঙ্গলে যাচ্ছে, আবার আমার কাছে আসতেছে। পূর্ণিমা রাত্র ছিল, কারণ আমার ওই সময় আমার খুব খারাপ লাগতেছিল আর কি, কারণ সে তো আমার সাথে রাত্রে ঘুমাইতে এলসা, রাত্রে ঘুমাইতো। তো সে ভাবছিল তার যে কোনো একটা ট্রেনিংয়ের জন্য এখানে আমি নিয়ে আসছি। এখন কথা হচ্ছে তখন সে যখন আবার একটু ঝোপের ভিতরে চলে গেল, আমি দিলাম দৌড়।
দৌড় দিয়ে একদম বাইকের কাছে চলে আসছি। তখন আমার খুব তখন কান্না পাচ্ছিল আর কি। এটা আমার একান্ত আবেগের জায়গা, অনেকে অনেক ভাবে নিতে পারে। আমি তো সন্তানের মতো 5 মাস লালন পালন করছি তাকে। তো পরবর্তীতে এখান থেকে আসার পর আসলে আমার মধ্যে মানসিকভাবে খুব একটা আমি ট্রমার মধ্যে ছিলাম, সন্তান হারানোর মতোই একটা অভিব্যক্তি আমার, খুবই আবেগ ইয়ে লাগতো আর কি। তখন আমি এই বিষয়টা আমি তখন এই যে শরীফ খান ফাঁকি বিশারদ লেখক বিশিষ্ট, উনি তখন বিভিন্ন পত্রপত্রিকায় ওয়াইল্ড লাইফ নিয়ে লিখতো অনেক জায়গাতেই। তো উনি এই বন বিড়াল নিয়ে লিখতো, মেসো বিড়াল নিয়ে লিখতো, পাখি নিয়ে লিখতো। তো ওনার লেখা আমি ভক্ত ছিলাম। তো আমি ওনার খোঁজ করে আমি ওনার অফিসে গেলাম দেখা করতে। চমৎকার। স্যার, আপনার শুশুক রক্ষা প্রকল্পের সঙ্গেও আপনি যুক্ত আছেন। হ্যাঁ, শুশুক রক্ষা প্রকল্পের সাথে রুখতে হলে আমার একটু শীতলক্ষার কথা বলতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, শীতলক্ষা, আমি একটা দৈনিক পত্রিকাতে কাজ করি। তো কিছুদিন আগে ওই আমাকে একটা শীতলক্ষার উপর একটা লেখা দিতে বললো আর কি। তো লেখাটা ছাপা হওয়ার পরে আমার সকালবেলা ধ্রুবদা ফোন দিল, ধ্রুবদা ফোন দিয়া আমার ওই লেখাটার খুব প্রশংসা করতেছে। আমি খুব লজ্জা, পরে আমি সম্পাদককে ফোন দিয়ে বললাম, ভাই আমার তো খুব লজ্জা লাগতেছে। বলে কেন লজ্জা লাগতেছে? আমি ধ্রুবদা তো আমার লেখার প্রশংসা করতেছে। ধ্রুবদা বলতেছে এটা তো প্রথম লেখা নদী সংখ্যায়। এখন কিভাবে এটা প্রথম মানে এরকম ভালো লাগলো, তার কারণ হচ্ছে শীতলক্ষ্য হচ্ছে আমার জন্মের নদী। আমি এই নদীতে একসময় কুমির আসতো, ওই কুমির শিকার করতো আমার দাদার বন্দুকের আবার এই গুলি ছিল বুলেট দিয়া, কুমির এরিয়া তো ভারী, বুলেট দিয়া কুমির শিকার করতো। আবার এলজি এগুলো হরিণ শিকারের গুলি। তো ওই সময় যেমন আমার ওই এক চাচা ছিল, কিছুদিন আগে উনি মারা গেছে 86 বছর বয়সে, আব্দুর রহিম পাঠান। তো ওনার কাছ থেকে আমি অনেক গল্প শুনতাম যে দাদা একবার ওই কাকার এক গোসল করাইতে ছিল নদীতে, তখন কুমির আসতেছে। তো উপর থেকে একজন দেখছে, দেখার পরে বলতেছে ওই যে কুমির। পরে তাড়াতাড়ি ওই চাচারে টান দিয়ে এখানে নিয়ে আসছে। তো দাদা আবার বাবা তখন ক্লাস 1946 সালের ঘটনা। তখন দাদা আবার বাবার ডাক দিয়ে বলছে বন্দুক নিয়ে আসতে। তো বন্দুক নেওয়ার সময় আর পরে কুমিরটারে মারতে পারে না। তো ওই সময় আপনার ওই কাঠালিয়া ফাড়া একটা ঘাট আছে, ওইখানে এই কুমির একটা সিলেট ধরে নিয়ে গেছিল। এবং এর বিশদ বর্ণনা আছে হরিপদ দত্তের বইয়ের মধ্যে। আর আমরা গ্রামীণভাবে যেটা জানি যে ওই লোকটারে ধরে নেওয়া যাওয়ার পরে ওই ছেলেটারে, ওটা এক মার এক ছেলে ছিল, ওই ছেলেটারে নিয়ে যাওয়ার সময় কুমির ওই সময় কি করতো, ওই মানুষ ধরে নিয়ে যাওয়ার পরে তার একবার ভাসাইতো। তখন মানুষ বলতো যে এটা মারে দেখানোর জন্য কুমির একবার ছেলের দেখায়। এটা গ্রামীণ একটা ইয়ে ছিল আর কি। আমি কিছুদিন আগে কুমির বিশেষজ্ঞরা জিজ্ঞেস করছি যে ভাই এটা জানেন নাকি আপনি এই বিষয়টা? বলবেন না ভাই, নতুন তথ্য দিলেন। আমি এটা আসলে একদম গ্রামাঞ্চলে ছড়ানো সঠিক এই লোককথাই তো আপনার সবচাইতে পরম সত্য, যেটা আসছিলাম শীতলক্ষায়। এমন হচ্ছে জীব বৈচিত্র্যের যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমার শৈশব কৈশোর গেছে, এখন আমার নদী নষ্ট, খাল নষ্ট, বিল নষ্ট, গ্রাম নষ্ট, সবই বলতে গেলে একদম নষ্ট হয়ে গেছে। এই শীতলক্ষার পানি আমি নিজে পান করছি, আর শীতলক্ষার পানি দেখলে এখন আমার কান্না আসে, জাস্ট একটা লিকুইড কয়লার মতো লাগে। তো ওই সময় আপনার শীতলক্ষায় আপনার অনেক ধরনের প্রাণী বৈচিত্র্য ছিল শুধু নদীতেই। প্রত্যেকটা বডি ছিল জীব বৈচিত্র্যে সমৃদ্ধ। মানে নদী বলেন, বিল বলেন, তারপরে গ্রামীণ বন বলেন, প্রত্যেকটাতে আপনার স্তন্যপায়ী সরীসৃপ পাখি উভয়চর সমৃদ্ধ একটা অবস্থান ছিল মানুষের পাশাপাশি। এখন আমি যদি বলি যে ওই সময় আমার গ্রামে মানুষ ছিল কতজন, শিয়াল ছিল কতটা, বনবিড়াল ছিল কতটা, সদারু ছিল কয়টা, আর এখন যদি দেখি তাহলে দেখবো যে মানুষ হলো সবচাইতে এগিয়ে, আর এদের সংখ্যা একদম কেউ বিলুপ্ত হয়ে গেছে, কেউ কোনোভাবে বেঁচে আছে। আসলে এই গ্রাম কিন্তু তাদেরও গ্রাম, এটা আমারও গ্রাম তাদেরও গ্রাম, আমরা তাদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছি। মানে শুশুকই স্যার কি শুশুকতা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে শুশুক হচ্ছে গিয়ে আপনার শুশুক আগেও ছিল। তো পরবর্তীতে আমি যখন ওই যে বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি শুরু করি, আমার মূলত কাজটা হচ্ছে কি, সমিতিটা বড় বিষয় না আমার কাছে, মানুষের সংগঠিত করার করে এই জিনিসটা বোঝানো, সচেতন করা, এরাও প্রকৃতির একটা অংশ, এদেরও প্রকৃতিতে বিরাট একটা অবদান আছে, এদের ছাড়া প্রকৃতি হতো, আমরা এদের যদি আমরা বিনষ্ট করে দিই তাহলে একসময় দেখা যাবে প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নেবে। আমি যখন প্রথম দিয়ে কাজ শুরু করি তখন আমি আসলে মানুষের সমিতির দ্বারা সংগঠিত করার চেষ্টা করছি। ওই সময় তখন শুশুকের তেল বিক্রি করতো। বন্যপ্রাণী সম্বন্ধে নানা ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত আছে, তার মধ্যে প্রধানত হচ্ছে শুশুকের তেল বাত রোগের মহা ওষুধ। যেমন একই কথা প্রচলিত আছে শিয়ালের বিষয়ে, আবার একই কথা আছে যে বাদুরের মাংস খেলে শ্বাসকষ্ট দূর হয়, পানকৌড়ির হাড় গায়ে বেঁধে রাখলে
শরীরে পানি আসলে আপনার পানি চলে যায়। তারপরে উদবেড়ালের চামড়া গলায় দিলে শিশুদের বমি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই ধরনের অনেক কুসংস্কার। হ্যাঁ, আমি দীর্ঘ সময় এগুলি দেখে আসছি আর কি। তো শোষক, প্রথম আমরা এই শোষক শিকারীদের বিরুদ্ধে কাজ করলাম আর কি, প্রচারণা দিয়ে। আস্তে তার রাতের বেলায় টেটা দিয়ে শোষক করতো, শোষক শিকার করতো। তারপরে ওই সময় দুইটা ইন্ডাস্ট্রি ছিল ওইখানে, ফরাসি ইউরিয়া ফার্টিলাইজার আর ঘোড়াশাল ইউরিয়া ফার্টিলাইজার। দুইটা থেকে রাতের বেলা অ্যামোনিয়া বর্জ্য ফেলতো নদীতে। নদীতে অ্যামোনিয়া বর্জ্য ফেলার পরে মারাত্মক দূষণ দেখা যায়, সমস্ত মাছ টাছ মরে বেশি উঠতো। তো ওই সময় শোষকের বাচ্চারা মারা পড়তো আর কি। শোষক তো এক্সটার্নালি অক্সিজেন গ্রহণ করে উপর থেকে, মাছ মারা গেলেও শোষকের একটা মরে না। তো ওই সময় আমরা অনেক দেখা গেছে শোষকের বাচ্চাদেরও রেস্কিউ করার চেষ্টা করছি বাঁচানোর জন্য। আর একটা জিনিস, মাঠ পর্যায়ে কাজ করলে অনেক অজানা তথ্য জানা যায়। মানে শোষক সম্বন্ধে আমার কাছে এরকম একটা তথ্য আছে যেটা বাংলাদেশের প্রাণী বিজ্ঞানের মধ্যে এটা একটা জাতীয় দৈনিকে আমি লিখছিলাম আর কি। এখন আমাদের এনে ওই শোষক নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে একটা সম্প্রদায়ের মানুষ আছে যাদের শোষক যাদের বন্ধু। আমি প্রথম এই জিনিসটা জানার পরে আমি ডক্টর রেজা খানকে জিনিসটা জিজ্ঞেস করি যে স্যার, আপনি কি এই সম্বন্ধে আগে কোনো বিষয় জানেন যে শোষক দিয়ে মাছ শিকার করে কোনো মানুষের? কয় না, এরকমই নাই। আমি ডক্টর মনিরুল হাসান খানকেও জিজ্ঞেস করলাম যে মনিরুল ভাই আপনি কি জানেন নাকি? এখন তারা কেউ এই বিষয়ে জানেন না। তো বাংলাদেশে একমাত্র চৌসিন্দুর অঞ্চলের কিছু মানুষ যুগের পর যুগ তাদের সম্পর্ক ছিল শোষকের সাথে। তারা এই সন্ধ্যাবেলায় ওই শিকারে আসলে নৌকার কাছে বইটা দিয়ে একটু বাড়ি দিলেই শোষক কাছে চলে আসতো। আচ্ছা, আর শোষক হলো আপনার জেনেটিক ডলফিন বা রিভার ডলফিন, এরা অত্যন্ত উন্নত মগজের প্রাণী এবং বাংলাদেশের মিঠা পানির একমাত্র স্তন্যপায়ী প্রাণী এরা। তো দেখা গেছে যে তারা ওই শোষক দিয়ে এই হেজাক বাতি দিয়ে মাছ ধরতো। তো হেজাক বাতির আলোর নিচে শোষক বড় বড় মাছ তারা আনতো, আনলে তারা এটা টেটা দিয়ে মারতো আর কি। অর্থাৎ স্যার বিভিন্ন কুসংস্কারের কারণেই কিন্তু বিভিন্ন বন্যপ্রাণী প্রায় বিলুপ্ত প্রায়, হ্যাঁ, যেমনটি বিলুপ্ত আপনি প্রায়। বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং এভাবেই কি আসলে বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য আপনার হাত ধরে না না, আমি তো জাস্ট একটা প্রচেষ্টা। এখন কথা হচ্ছে আমার তো ম্যামালস নাই, আমার রেপটাইলস নাই, পাখি মাইগ্রেট করতে পারে। যেমন আমি বন জঙ্গল টিকে রাখছি অনেকটা, এখন যারা বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে আমি কিভাবে আনবো, ঠিক না? তারপরেও মনে করো ওয়াইল্ড লাইফ অনেক সময় দেখা যায় যে আপনার চমক ঘটে, ওয়াইল্ড লাইফে অনেক প্রাণী আসে এই ধরনের এরিয়া টিয়া করে। তো এখন কথা হচ্ছে যেটুক আছে সেটুকু আমরা বাঁচায় রাখার চেষ্টা করি একদম। আর মানে অল্প সময়ের মধ্যে আমি দেখলাম পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এত দ্রুত যে পরিবেশ বন্যপ্রাণীরা ধ্বংস হয়েছে অন্য কোনো জায়গায়। তার প্রধানত আমি দীর্ঘ সময় ধরে এটা কারণ খুঁজছি। আমি ভাওয়ালগড়েও আমি আমার একটা ব্যক্তিগত গবেষণা কাজ আছে ভাওয়ালগড়ে। এটা ভাওয়ালগড়ের বন্যপ্রাণীরা কেন হারিয়ে গেল। ভাওয়ালগড় তো একটা বন্যপ্রাণীময় এলাকা ছিল, ওইখানে গজারি বনে নানা ধরনের একদম গন্ডারও ছিল, গন্ডার থেকে শুরু করে এই আমাদের এখানে কাপাসিয়ার গন্ডারের দেহা বসে ঢাকা ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা, এটা একটা খুবই একটা বিরল বিষয়। আর আমার বাবা এবং তার বন্ধুরাও এক সময় কাপাসিয়াতে ময়ূর শিকার করতে যেত। তো এটা এগুলি বিলবত সমৃদ্ধ ইতিহাস, কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে বনাঞ্চল এমন অনেক জায়গায় আছে কিন্তু আপনার বন্যপ্রাণী নাই। তার কারণটা হচ্ছে আমি খুঁজে দেখলাম যে তার প্রধানত কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি বাড়ি হয়েছে, যেগুলি বাইট বলতাম ঘাস জমি, বন্যপ্রাণীদের প্রধান আবাসস্থল, বাইটগুলি ধ্বংস করে এগুলিতে মনে করেন ওই ফসল ক্ষেত করা হয়েছে, বাড়ি তৈরি করা হয়েছে এরকম ভাবে। ওইটা তো এখনো মোটামুটি একটু ফাঁকা ফাঁকা, কিন্তু আমাদের দিকে আরো ধ্বংস। আমাদের তো মনে করেন সেমি টাউনের মতো মানুষ টানুষ বাড়ছে, কত সমৃদ্ধ গ্রামীণ বন নষ্ট হয়ে গেল। এখন যদি আশ্রয়স্থল না থাকে তাহলে প্রাণীরা থাকবে কিভাবে? স্যার যেমনটি বলছিলেন, চমৎকার সব গল্প, বন্য প্রাণীর প্রতি আপনার ভালোবাসা রয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনি একজন লেখকও হয়ে উঠেছেন। হ্যাঁ, আমাদের সামনে কিন্তু বেশ কিছু বই রয়েছে। এই লেখক হয়ে ওঠার পেছনে কি আসলে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাসটা খুবই কাজে লেগেছে? সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে কি আপনার বই পড়ার মাধ্যমেই তো বই লেখার বিষয়টা প্রথম গ্রথিত হয় মনের মধ্যে। বাবার প্রভাব ভীষণ রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা বই ছোবল, সরওয়ার পাঠানের আপনার লেখা, চমৎকার। এটা কি সাপকে নিয়ে লেখা স্যার না? হ্যাঁ, ছোবল হচ্ছে মূলত আমার জীবন এবং অন্যের জীবনে সাপ হচ্ছে আপনার ব্যাপকভাবে ভারতীয় উপমহাদেশের একমাত্র সর্বাধিক পূজিত প্রাণী হচ্ছে সাপ। তো সাপ নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কুসংস্কার আছে, ভয় আছে, ভীতি আছে। আর আমি অনেক ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি সাপ নিয়ে। যেমন আমি এই বইটাতে অনেক কিছু আছে। যেমন বাংলাদেশে আপনার সরাসরি মানুষ গিলে খাওয়ার একমাত্র ইতিহাস হচ্ছে আপনার যেটা আমরা সাজেক বিলিতে করছিল, লক্ষ্মীমণি ত্রিপুরা আর বাসন্তী ত্রিপুরা দম্পতি। এটা অবশ্য কথা বলতে হলে বা অন রেকর্ড, কিন্তু এটার রেকর্ড আছে ইয়াতে
ওই বাগাইছড়ি থানায়। তো বাসন্তী ত্রিপুরা আর লক্ষ্মীমণি ত্রিপুরা তারা জুমের ক্ষেত্রে ধান কাটতে গেছিল। ওই যাওয়ার পরে তখন কিন্তু আমি এটাতে গল্পে রূপান্তর দিছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, এখন মানে বাসন্তী এখানে সেই ত্রিপুরা, গল্পটি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাসন্তী ত্রিপুরার অ্যাটাক করার পরে এই লক্ষ্মীমণি ত্রিপুরা গ্রামে দৌড় দিছে, কিন্তু ফিরে এসে দেখা যায় বউরে গিলা ফেলছে অজগর। আমি ওইভাবে বাসন্তী ত্রিপুরার ভিতর দিয়ে আমি জিনিসটা ব্যক্ত করছি আর কি, যে তুমি আর আমি একজন ওয়াইল্ড লাইফ রিসার্চার হিসাবে জিনিসটা ব্যক্ত করছি ওইভাবে, যে বাসন্তী ত্রিপুরা স্বামীরে বলতেছে তুমি দৌড় না দিয়া কাছিয়াতে অজগরে রুখতে পারতা। এখানে আরেকটা বই দেখতে এইটা পাচ্ছি আজর। স্যার। আচ্ছা আচ্ছা, সবল বইটা মূলত ওই নাজিমউদ্দিন ভাইয়ের বাতিঘর থেকে বের হইছে। আচ্ছা আচ্ছা আর আজর হচ্ছে গিয়ে আপনার 12 মাসি প্রকাশনী, প্রকাশ হয়েছে খালেদ সাইফুল্লাহ ফয়সল। তো আজরের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বিষয়, যে বন্যপ্রাণী বা প্রাণী ঘটিত বিভিন্ন অধিভৌতিক এই বিষয় বইটা আছে একটু দেখি। যেগুলি মানুষ আপনার অহেতুক ভয়ের কারণ হয়ে উঠবে। স্যার আরেকটা বই দেখতে পাচ্ছি, লালু পাগলার লাঠি। হ্যাঁ, লালু এটা পাগলার সম্পর্কে লাঠি, এটা একটা গল্প গ্রন্থ, প্রচ্ছদ ধ্রুবদার। এই গল্প গ্রন্থের মধ্যে আমার জীবনে দেখা বিভিন্ন বিচিত্র বিষয়, বিচিত্র মানুষ, আর ওইটার কাহিনী। আচ্ছা, আরেকটা দেখছি হ্যাঁ, নিশাদরণ্য। হ্যাঁ, নিশাদরণ্য হচ্ছে কি আপনার, এটা একটা গল্প গ্রন্থ, কিন্তু নিশাদরণ্য যে গল্পটা, এটা আসলে আমার একটা ব্যক্তিগত অভিযানের বর্ণনা রয়েছে এটাতে। আমি মনে করেন 2006-এ আমি একজন আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল, তো সে আপনার ওই ক্যানিবালিজম নিয়ে কাজ করে। ক্যানিবালিজমের বাংলাটা আমি বলতে চাই না এখানে। তো আমি পরবর্তীতে ওনাকে নিয়ে আমি মুরংদের কাছে যাই, মুরং গ্রামে। মুরংরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নিবৃতচারী একটা আদিবাসী গোষ্ঠী। তো মুরং গ্রামে আমার যাতায়াত ছিল, ওইটা ড্যানিয়েল জানতো। ওই সময় ডকুমেন্টারি করার জন্য মুরং গ্রামে এই ড্যানিয়েল কিনে প্রায় 7 দিন আমরা ওইখানে পার্বত্য চট্টগ্রামের সেই বান্দরবন, ঘটনাটাই লেখা আসলে। হ্যাঁ, মুরংদের রাজধানী আর কি মনে করেন, যেটা বলা হয় বান্দরবন। অন্য ওই 2 জেলাতে আপনার মুরং নাই, এবং তাদের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। তাদের বিখ্যাত একটা অনুষ্ঠান যেটা শিলাচট অনুষ্ঠান বলে, গোহত্যা উৎসব। গরুরে তারা ওই বলম দিয়ে খোঁচায় খোঁচায় সারা রাত্রে এটা মেরে ফেলে। তার আচ্ছা। গরুটা তারা ভাবতো যে অতীতে তাদের ধর্মগ্রন্থ হ্যাঁ। ঈশ্বর প্রেরণ করছিল গরুর মাধ্যমে, গরুর কলা পাতায় লিখে গরু পথের মধ্যে খেয়ে ফেলছে। ওই ইয়াতে তারা পরে গরুর প্রতি রাগ করে গরু আপনার বাৎসরিক একটা উৎসব মধ্যে গোহত্যা উৎসব পালন করে। এবং ওইটা স্যার আপনি নিয়ে বলছিলেন যে আপনার লেখার ক্ষেত্রে কাজী আনোয়ার হোসেন রকিব হাসানের হ্যাঁ, একটা হ্যাঁ, অনুপ্রেরণা হ্যাঁ, আছে। আমি একটু মূলত শুনি লেখালেখি তাহলে। জিনিসটা শুরু করতে, আমি তো প্রথম শিকারী জীবনের পরে আমি ছিলাম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমি দীর্ঘ সময় আচ্ছা। আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি জগতের মধ্যে আমি ছিলাম ওই সময়। এখন করছেন না? না, আমি এখন করছি না। আমি তো নানা ধাপে নানান, আমার আসলে আমার পেশাগুলি হচ্ছে দেওয়ার, ওই পেশা থেকে পাওয়ার তেমন কিছু নাই। তা ঠিক আছে, আমি এখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার করতে না। বাংলাদেশে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে, আমার লেখার জন্য ছবির দরকার পড়লে তারা আমার কাছে ছবি দেয়। এমন আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের ব্যথাটা আমি বুঝি, তাদের কষ্টটা আমি বুঝি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ, অত্যন্ত ব্যয়বহুল একটা কাজ। আমি দীর্ঘ সময় এটাতে ছিলাম, কিন্তু যারা ওয়াইল্ড লাইফ ফটো এরা কি পায়, মিনিমাম একটা ক্যামেরা বর্তমানে কিনতে গেলে 3 লক্ষ টাকা যেটা দিয়ে শুরু করবে। কিন্তু সে যে একটা ছবি তুলতেছে, তা আমার পরিচিত ফটোগ্রাফার আছে, অনেকে আছে, দেখা গেছে ফটোগ্রাফারের ঘর সংসার ভেঙে গেছে। ঠিক আছে, আমরা এরকম এক পাখির জন্য সে 7 দিন বসে রয়েছে। তো তার কি ওরকম ভাবে সংসারে এটা একটা নেশা, দূর আমি ওই নেশায় আক্রান্ত। তো ওরকম ভাবে তো আমি লেখি, কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমি ছবি চাইলেই ওরা আমার দেয়। আর আমি পরবর্তীতে লেখায় একটু প্রবেশ করছি। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির পরে আমি আরেকটা জিনিস করতাম, আমি ওই মানে আমার নিজের তোলা ছবি দিয়ে আমি লিখতাম। আচ্ছা। অনেক হয়তো আল্লাহ তাআলা আমার এই ইয়েটা দিছে, অনেকটা দেয় না, কিন্তু আমি একটা মিশনের মতো, যেরকম আমার একবার ক্লাউডেড লেপার্ডের ছবির জন্য আমি ওই আমরা এই কাপ্তায় সীতাপাহাড় রামপাহাড়ে ছিলাম দীর্ঘ সময়, ক্লাউডেড লেপার্ডের তো ছবি তুলতে পারিনি। পরবর্তীতে আমি ধুলো হাজরায় যাই ক্লাউডেড লেপার্ডের ছবি তোলার জন্য। তো ধুলো হাজরায় তখন ওই ক্লাউডেড লেপার্ড যে দেখাশোনা করতো, ওই লোকটার নাম হচ্ছে হান্নান। তো আমি হান্নানের কথা, আমার মামা ছিলেন একটা ফরেস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি আমার একটা চিঠি লিখে দিছে। তো আমি ধুলো হাজরায় আমি একটা রাত্র কাটাইছিলাম। সেই রাত্র নিয়ে আমার একটা গল্প আছে, আর অন্য রাত সেটা হচ্ছে কি একটা ভিন্ন গল্প। মানে আমি যেই বাংলোতে রাত্রে ছিলাম আর কি, তো রাতে ফরেস্ট গার্ড আমার বলতে যে স্যার গত বছর তো বারান্দায় রয়্যাল বেঙ্গল টাইগার আসছিল। আচ্ছা। তখন আমার ভিতরে একটা ভয় ঠিক হলো। আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামে অনেক বাংলোতে আমি রাতে একা, এবং আপনি তো ওই দিকের বনের প্রতি আপনার অনেক বেশি আগ্রহ অনেক আমার ছিল। ছোটবেলা থেকে আমার কাছে একটা আমার কাছে না, এখনো অনেকের কাছে পার্বত্য চট্টগ্রাম একটা অজানা অধ্যায়। আমি সেই অজানা অধ্যায়ে প্রবেশ করার চেষ্টা করছি, এখনো এটা বিশাল একটা বিষয়। আমি অনেক এগুলি মনে করি এবং ওই বনে কি স্যার রয়্যাল বেঙ্গল টাইগার আছে? কিছু কিছু জায়গা ইয়ে দিয়া এই থাকার সম্ভাবনা আছে। 2 জায়গা অনেক জায়গা থেকে রেকর্ড আছে। তা আমরা ওয়াইল্ড লাইফের সাধারণত লোকেশন আমরা টেস্ট আউট করি না, এটা আমাদের কাছে আছে, থাকার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো ওরকম ভাবে পরে আর কি ওই
ফরেস্ট গার্ড বলতেছে যে রাতে মানে ওই বাঘটা এই বেষ্টনী খুইরা এই বারান্দার মধ্যে এসে বসছে আর কি। আচ্ছা। সকালবেলায় ফরেস্ট গার্ডরা দেখে বাঘ বসে রয়েছে বারান্দায়, মানে ওই বাংলোটার নাম হচ্ছে ময়ূরী, দুইটা বাংলো ছিল, তো ময়ূরীতে আমার থাকার ব্যবস্থা করছিল। তো ওই রাত্রে তো আমার মনে হইতেছে যে, তো ফরেস্ট গার্ড চলে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আজকেও বাঘ আসবে। আচ্ছা এটাও আমার গল্প আছে। গল্পতে আমি ভাবলাম যে আমি শিকারী ছিলাম, এত বন্যপ্রাণীর জন্য ছবির জন্য ঘুরছি, কিন্তু ভয় পাইছি না কখনো। কিন্তু আজকে তো আমি ভয় পেতেছি। কেন ভয় পেতেছি? এটা আমার মনের বাঘ। আচ্ছা মনের আমার বাঘ। মনে হইতেছে আমি আসছি যে আরণ্যক রাত দেখার জন্য, কারণ ওই একটা সাফারি পার্কের ভিতরে রাতে থাকলে বিশেষ অনুমতি লাগে। আমি অনুমতি চমৎকার। নিয়েছিলাম, হরিণ ডাকতেছে, বাঘ ডাকতেছে, সিংহ ডাকতেছে, রাত বাড়তেছে, আমার ভালো লাগতেছে। এই ভালো লাগাটার জন্য আমি এনে স্পেশাল অনুমতি দুলা হাজার তখন সবে মাত্র ইয়ে হয়েছে আর কি, পরবর্তীতে নাম টাম চেঞ্জ করছে। স্যার লেখালেখির প্রসঙ্গে যদি আসি, আপনি রহস্য পত্রিকায় বোধহয় শুরুতে হ্যাঁ, মানে লিখতেন। পরে আমি এটা বলিনি ক্লাউডেড লেপার্ডের পরে ওই কি দুলা হাজার আসছে পরে আমি ওই হান্নান আমারে এই ক্লাউডেড লেপার্ডের রুমের ভিতরে নিয়ে গেল। এবং আমি হান্নান আর ক্লাউডেড লেপার্ড তিনজন হয়েছি এর ভিতরে, খাঁচার ভিতরে। আমার তো ছবি দরকার, তখন সে একটা গর্তের মতো ওইটার মধ্যে তাকায় রয়েছে আমার দিকে। তো আপনার ওই মার্জার গোষ্ঠীর প্রাণীদের মধ্যে ক্লাউডেড লেপার্ডের এই সাধারণত হয়েছে ক্যানাইন সবচেয়ে বড়। মানে আমি ভয় পেতেছি না না ফ্লাশ জ্বললে কি আবার থাবা টাবা দেয় নাকি। আর লেপারটা সাধারণত ধরে ইয়াতে গলাতে, মানে ভয় পেতেছিলাম। হান্নান বলতে সমস্যা নেই সমস্যা নাই, কিন্তু আমি জানি যে ওয়াইল্ড অ্যানিমেলের বিশেষ নাই, অনেক সময় আছে না জিনিস। আমি ফ্ল্যাশ মারলাম, ফ্ল্যাশের আলোয় ক্ষিপ্ত এসে আমার ইয়ে দিল, তারপরে ইয়ে টিয়া করে না, পরে আমি অনেক ছবি টবি তুললাম। ছবি টবি দিয়ে ওরা ওই ছবি দিয়ে আর কি পরে লিখলাম আর কি ক্লাউডেড লেপার্ড আমার একটা পছন্দের প্রাণী। সোর্সটা আমার অনেক বড় বড় কিছু জিনিস দিচ্ছে, ঠিক আছে। আমি আসলে ছোটবেলা থেকে কোনো সময় আমি অর্থবিত্ত বা সাধারণ মানুষের মতো জীবন আমি কোনো সময় কামনা করিনি। এটা আমার বাবার লাইব্রেরিতে যখন আমি ছোটবেলায় সময় কাটাইতাম, তখন আমি দেশি বিদেশি যেমন বুদ্ধদেব গুহর বইগুলিও আমার একটা সময় আমার একদম মনের মধ্যে গ্রথিত হয়ে গেছে এগুলি। আমি আসলে ছোটবেলা আমি আসলে অন্য মানুষদের মতো আমি হবো না, ঠিক আছে। আমি যে চাকরি করব, বেতন পাবো, আমি ব্যাংক ব্যালেন্স বাড়াবো, তখন ওই মানুষটা আমার ভিতরে অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আর এটার থেকে এখন আর বেরোতে পারি না, বুঝতে যে গতানুগতিক জীবন। আপনি কাজটা আসলে ভালোবাসেন বিধায় কাজগুলো করেছেন, কিন্তু কাজের বৈচিত্র্যতা অনেক রয়েছে। আপনার একটি নার্সারিও রয়েছে ছায়াবৃক্ষ নামে। সেটা কবে নাগাদ করা? নার্সারি এখন নাই, নার্সারি ছিল ওই আরো আগে। আমার হাত দিয়ে আমি লক্ষ লক্ষ গাছের চারা উৎপাদন বাহ। করেছি। এটা আমি বিভিন্ন সেগুনের গাছ, তারপরে হলো গিয়া মেহগনি, এগুলি আরেকটা এই অধ্যায়। স্বপ্নের জগৎ। সাধারণ একটা সেগুন গাছ কত বড় হয়, কিন্তু তার বীজটা এরকম ছোট, যখন চারাটা হয়। এবং সেগুন গাছের বীজটি হচ্ছে কি আপনার এটা বস্তায় ভরে, এটার ভিতরে খুব শক্ত। এটা জার্মিশনের জন্য 7 দিন পানিতে রাখতে হয়, আবার এই 7 দিন রোদের মধ্যে রাখতে হয় এটারে। তারপরে বীজটা একটা ইয়ার মধ্যে দিলে বীজটা জার্মিশন হয়। ওইভাবে মনে করেন পরবর্তীতে ছোট্ট একটা চারা থেকে কত বড় মহিরু হয় জিনিসটা। আবার একইভাবে আমি মাছের ইয়া করছি, রেনু থেকে যে কত বড় মাছ হয়। আমার হাতের ছোট রেনু, এই রেনুটা দেখা যায় না চোখে, আবার এটা এগুলো 10 কেজি ওজনের কাতল, কত বিশাল মাছ। তো এগুলি কিন্তু একটা ছোট থেকে জিনিসটা বড় করতে একটা স্বপ্নময় একটা জগৎ একেবারে ওইটা। এবং আপনি বলছিলেন অফ ক্যামেরা আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল যে আপনার ভালোবাসা বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ভালোবাসা বিভক্ত হয়ে গেছে। শুনি সেই গল্প। না, বিভক্ত মানে হচ্ছে আমি তো প্রকৃতি বিলাসী মানুষ একেবারে। একটা হচ্ছে। এখন সবাই জিজ্ঞেস করলে বলবো যে আমার স্ত্রী সন্তান হচ্ছে আমার কলিজার টুকরা। এমন কথা হচ্ছে এককভাবে আমি সেটা বলতে পারি না, কারণ আমার ভালোবাসাটা এটা হাজার খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এটা খুবই যেরকম যেভাবে নেক, এটাই পরম সত্য কথা। কারণ আমি সবাইরই ভালোবাসি। আমি এটা একটা নেশার মতো। প্রকৃতি আমার উদাস করে দেয়, প্রকৃতি থেকে আমি বিনোদন পাই, আনন্দ পাই। তাকাইলে এটা একটা আনমনা হয়ে যায় অনেক। পরিবারের মানুষের কোনো রাগ অভিমান রয়েছে কিনা এটা নিয়ে? যে না, রাগ অভিমান তো ছোটবেলা থেকে ছিল, এটা পরিবারের বিষয়। তারপরেও মানায় নিছে আমার স্ত্রী যথেষ্ট। সে নিজে একজন প্রাণীবিদ, বা জুলজিতে সে লেখাপড়া করছে। আমি চমৎকার। তারও যথেষ্টই আছে। এখন হয়তো বা দেখছে যে মানুষ তো একটু পাগলাটে ধরনের হ্যাঁ, হ্যাঁ। কেয়ার করা, তো অবশ্যই উৎসাহ ঘর থেকে থাকতে হয়, অবশ্যই জিনিসটা অবশ্যই। থাকতে হয়। তো তারও অনেকটা ইয়ে আছে। দেখা গেছে আমি স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছি, একটা বিরল প্রজাতির সাপ, নিকট অতীতের ঘটনা। আমি তো স্ত্রীকে ফেলায় ওই সাপের পিছনে দৌড় দিলাম। তো আমার স্ত্রী তো বললো যে আমার আসলে সাপ হলেই ভালো ছিল, আমি মানুষ হলাম কেন। মানে তার থেকে বেশি ইম্পর্টেন্স দিলাম আমি প্রকৃতি, পশু প্রকৃতি, পাখি সাপকে আর কি। আবার প্রকৃতির কাজে বা এইসব নেশায় আমি অনেক সময় অনেকটা বিপদগ্রস্ত হয়ে গেছি। আমি একটা পারিবারিক ট্যুরে 2022-এ পারিবারিক ট্যুরে আমি বান্দরবনে, আমি আভিযানিক কাজ অনেক আছে আমার পাহাড়িদের সাথে, তাদের সাথে কিভাবে মিউচুয়াল করতে হয়,
ওই ইয়ে আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা পারিবারিক ট্যুরে আমরা যাচ্ছিলাম ওই নীলগিরিতে। নীলগিরিতে যাচ্ছিলাম, তো এটা তো আমার কাছে চেনা পথ। নীলগিরিতে যাওয়ার পরে আপনার ওই নীলগিরি আর চিম্বুকের মাঝামাঝি একটা জায়গায়, তো আমি যে গাড়িতে যাচ্ছি ওইখানে আবার আমার এই পরিচিত ড্রাইভার আছে হাসান, আবার হেল্পার যে গাড়ির সে তার নামও হাসান, ওনা ড্রাইভারের নামও আবার গাইডের নামও হাসান, দুজন। তো আমরা যাচ্ছি, তো গাড়ির মধ্যে আরেকটা লোক আছে, সে হলো আমার স্ত্রীর বড় ভাই মাহবুব হোসেন খান। তো ওনার আবার প্রবল আগ্রহ আমার কাজ নিয়ে, কারণ মানুষটা শহরের কাজে বন্দি, এ 10টা 5টা অফিস করে, যন্ত্রের মতো জীবন। তো তার আমার জীবনটা তার ওনার খুব পছন্দ আচ্ছা। এই জিনিসটা। আমি ভগ্নিপতি হিসাবে না, ভাই হিসাবে এমনি ইয়ে করে খুব, তো ওনার খুব আগ্রহ, আমি একটু বই ওনারে উৎসর্গ করছি, কারণ আমি জানি যে মানুষটা তো আমার মতো অনেকে জীবন চিন্তা করে, কিন্তু ঘটনা হচ্ছে এটা আসলে সম্ভব না। আমিও চাই না এরকম জীবন কারো হোক, আমি এটা বলি না, ঠিক আছে। আপনার জীবনের আসলে এত গল্প, এত অভিজ্ঞতা 1 ঘন্টায় তুলে ধরা আসলে খুবই কঠিন। বেশ কঠিন, কিন্তু আমরা যতটুকু পেরেছি ততটুকুই শুনেছি, এবং অন্য এক আয়োজনে আরো অনেক গল্প শুনবার ইচ্ছা রয়েছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো একটি সময় কাটিয়েছি। আচ্ছা, অনেক ভালো থাকবেন। আপনাদেরও ধন্যবাদ। অনেক ভালো থাকবেন স্যার।